ভীরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এই কে কে পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই পারুল প্রকাশনী এই বইটির যেসব প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে তার আজকে মডেল 15 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এই মডেলের পার্ট 1-এ কিছু শর্ট কোশ্চেন এবং আরও কিছু লং টাইপের কোশ্চেন দেখেছিলাম, তারপর থেকে আমরা এই পার্ট 2 শুরু করব। তো ঠান্ডা খুব পড়েছে, সবাই লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকো না, আর কয়েকদিন পরেই দেখতে গেলে আর হাতে গোনা আর কয়েকটা দিন দেখতে দেখতে কেটে যাবে। আর এখন তোমাদের এই বাজারে তোমাদের প্র্যাকটিস সেটের জন্য যেসব টেক্সট পেপারগুলো বেরিয়েছে, যদি তোমরা সলিউশন পেতে চাও এই কে কে পাঠশালার কাছ থেকে, তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপ একটা রয়েছে, ওখানে জয়েন্ট হয়ে গিয়ে প্রত্যেকটা কমেন্টের নিচে লাইভ চ্যাট বলে একটা লেখা রয়েছে, ওখানে ক্লিক করে আর একটা গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও ওখানে তোমরা কমেন্ট করতে পারো। বা তোমরা যে বইটির সলিউশন পেতে চাও, কেবলমাত্র ফিজিক্যাল সায়েন্সের পেজগুলোকে পিডিএফ করে সেই গ্রুপে সেন্ড করে দিও, আমি অবশ্যই তোমাদের জন্য সেই সলিউশনগুলো তোমাদের জন্য আনব। ওকে, বেশি আর দেরি করো না। যারা কিনে ফেলেছো বইটা, আমার কাছে বইটা নেই, এই কারণেই তোমাদেরকে পিডিএফটা দেওয়ার কথা বলছি। তাহলে তোমাদেরই কথা মতো যে বইয়ের চাও, যে কোনো বই, বাজারে যেমন বই আছে, যার যেটা ভালো লাগে সেটা কিনে নাও। সব বইই ভালো, শুধুমাত্র একটাই কাজ তোমাদের করতে হবে, যে শুধু প্র্যাকটিস। ওকে, তো আজকে আমরা এই পারুল প্রকাশনী এই বইটির মডেল 15 পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো যেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেটা আমরা কিভাবে অ্যান্সারটা এসেছে সলিউশন করে দেওয়া হবে, আর থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তোমাদের পিডিএফের একটা পিকচারের মাধ্যমে তুলে ধরেছি, আর এটা পিডিএফটাও তোমরা ওই গ্রুপের মধ্যেই পেয়ে যাবে, যে গ্রুপের কথা কিছুক্ষণ আগে বললাম। তো আমাদের এখানে প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব। দুটি ধাতব তারের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত 2:1। দুটো ধাতব তার বলেছে, একটা ফার্স্ট তার এবং একটা সেকেন্ড, এই দুটো তার, যার দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের অনুপাত বলে দেওয়া রয়েছে 2:1। তাহলে দৈর্ঘ্য এটা L1 সমান হয়ে যাবে 2, এদিকে L2 সমান হয়ে যাবে 1, এটা দৈর্ঘ্য। আর ব্যাসার্ধের অনুপাত কি হবে, ব্যাসার্ধের R1 সমান 2 এবং R2 সমান 1। তারপরে বলছে রোধাঙ্কের অনুপাত 2:3 হলে রোধাঙ্ককে আমরা রো দ্বারা চিহ্নিত করি, রো 1 সমান 2 এবং রো 2 সমান হচ্ছে 3 দেওয়া রয়েছে। বলছে রোধের অনুপাত কত হবে, রোধ R1 সমান জিজ্ঞাসা চিহ্ন, এদিকে রোধ R2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা যে সমীকরণটা জানি রোধের জন্য সমীকরণটা, যে রো L বাই 4 পাই, 1 মিনিট, 4 পাই আর স্কয়ার। যেহেতু প্রথমটার জন্য করছি রো 1 L1 এবং R1 দিয়ে দিলাম, তো একে একে মানগুলো পুট করব। রো 1 এর মান হচ্ছে 2 ইন্টু L1 এর মান 2 বাই 4 পাই R1 এর মান 2, স্কয়ার আছে তাই 2কে দুবার লিখে দিলাম। ওকে, তো উপরের দুটো 2, নিচের দুটো 2 কেটে গেল, তাহলে থাকার মধ্যে থাকলো 1/4 পাই। ঠিক এরকমই R2 এর ক্ষেত্রে নির্ণয় করব, যে রো L বাই 4 পাই আর স্কয়ার। দ্বিতীয়টার জন্য রো 2 এবং L2 R2 হয়ে যাবে, তাহলে রো 2 এর মান 3 ইন্টু L2 এর মান 1 বাই 4 পাই R2 এর মান 1 রয়েছে,
স্কয়ারের জন্য 2 বার করলাম। তো এখানে 1 আছে, তার কোনো কাটাকাটির কোনো গল্পই নেই, 3/4 পাই এটা আসছে। তো এটা হচ্ছে R1 এবং R2 এর মান বের হয়ে গেল। এরপরে আমাদের অনুপাত চেয়েছে, তাই R1 অনুপাত R2। R1 এর মান কত নির্ণয় হয়েছে? 1/4 পাই অনুপাত R2 এর মান 3/4 পাই। যেহেতু অনুপাত রয়েছে, এটা নিচে নিচে কেটে যাবে 4 পাই, তাহলে থাকলো 1:3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে MgCl3 এবং NH4 এর ইলেকট্রন ডট গঠন দেখাও। এই যে MgCl2 এর ইলেকট্রন ডট এবং NH4 বলেছে, 1 মিনিট, আচ্ছা 4 নয়, ওটা 3 হবে, আমি এখানে টাইপিংটা মিস্টেক করে 4 করে দিয়েছি, এটা হচ্ছে 3, তাহলে 4টা কেটে দিও। এই যে NH3 এর লুইস ডট গঠন চিত্র দেখানো হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে? হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl সমযোজী যৌগ, অথচ এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এই যে অ্যান্সারটি। নেক্সট পরবর্তী কোশ্চেন, A ও B মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17 ও 19, মৌল দুটির যোজ্যতা নির্ণয় করো, তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। এই যে যোজ্যতা নির্ণয় করা হয়েছে এবং তাদের দিয়ে যে যৌগটি তৈরি হয়েছে, যৌগটি এই যে AB যৌগ। ওকে, প্রথমে বি এর ইলেকট্রন বিন্যাস করে দেখানো হয়েছে, তারপরে এর ইলেকট্রন বিন্যাস করে যোজ্যতা নির্ণয় করা হয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয় এবং কেন? তো এটা শুষ্ক করার জন্য পোড়া চুন ব্যবহার করা হয়ে থাকে, পোড়া চুন। এবং কেন ব্যবহার করা হয় পোড়া চুন, তার এই যে অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট ওরই সঙ্গে বলছে, এটা হচ্ছে 3.8 হয়ে যাবে, গ্যালভানাইজেশনের ক্ষেত্রে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়ে থাকে? Zn মানে জিঙ্কের। কপার গ্লান্সের সংকেত লেখো, এটা হবে Cu2S। নেক্সট পরবর্তী কোশ্চেন, থার্মিট মিশ্রণ কি? এই যে থার্মিট মিশ্রণ কি বা কাকে বলে? বলছে থার্মিট পদ্ধতিতে বিজারক কি? এই যে দেওয়া রয়েছে দেখো, উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে আয়রন উৎপন্ন হয়, তাহলে বিজারক কে হলো? ফেরিক অক্সাইড, Fe2O3। ওকে, তার সঙ্গে এই বিক্রিয়াটাও লিখে দিও। আর এখানে নিচে ব্যবহার বলেছে, পারলে ব্যবহার করো, না চাইলে এটাকে স্কিপ করে দিও, কারণ এর আগে আমরা যেসব কোশ্চেনগুলো পড়েছি বা আলোচনা করেছি সেখানে থার্মিট পদ্ধতি কি এবং তার ব্যবহারও জিজ্ঞাসা করেছে। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? এই যে ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম কাকে বলে দেয়া হলো। তারপরে বলছে LDPE এর পুরো নাম কি? তো এটা হবে লো ডেনসিটি পলিইথিনিল। তো লিখে দিচ্ছি লো এটা হচ্ছে ই, ডেনসিটি পলিইথিলিন, ইথিলিন। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম ধাপের সমীকরণটি লেখো। এখানে কেবলমাত্র প্রথম ধাপ বলেছে, মানে একটা বিক্রিয়া হয়ে যাবে, আর এখানে এক্সট্রা 3টে বিক্রিয়া দেওয়া হয়েছে। এই যে বলেছে সূর্যালোকের সঙ্গে মিথেনের বিক্রিয়া। ওকে, তো এই শর্ত এবং তার সঙ্গে একটা বিক্রিয়া দিতে পারো বা তার সঙ্গে যদি 3টা বিক্রিয়া দিয়ে দাও, নম্বর কাটার কোনো গল্প নেই। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, এখন আমরা 4 দাগের কোশ্চেনগুলো আলোচনা করব, যেখানে প্রথম কোশ্চেন বলা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো।
এই যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করা হলো। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। এরকম প্রবলেম বা এই প্রবলেমটাও আগেও তোমাদের জন্য একটা ক্লাসে আলোচনা করেছিলাম, আজকেও করে দিচ্ছি। কি বলছে, 2.16 গ্রাম HgOকে উত্তপ্ত করলে যে পরিমাণ O2 পাওয়া যায়, আগে কতটা O2 পাওয়া যায় সেটা আগে আমরা নির্ণয় করে নিই। যে পরিমাণ O2 পাওয়া যায়, কত পাওয়া যাবে সেটা আগে আমরা নির্ণয় করি। তাহলে কি বলেছে, HgOকে উত্তপ্ত করার কথা বলছে। একে আমরা তাপ দিলে এখান থেকে O2 পাচ্ছি, তার সঙ্গে HgO পেয়ে যাচ্ছি। এটা বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে 2, এই যে এখানে 2 দিয়ে দিলাম। এবারে আমাদের যতটা পড়া হয়েছে তাতে HgO এর ভর দেওয়া রয়েছে, তাই এর আমরা আণবিক ভর নির্ণয় করব। আর O2 বলেছে কতটা পরিমাণ O2 কতটা পরিমাণ নির্ণয় করার জন্য O2 এর আণবিক ভরও নির্ণয় করব। তাহলে HgO 2কে 2 থাকলো, Hg যার আণবিক ভর এই যে 200 আমাদের প্রশ্নেই দেওয়া হয়েছে, 200 প্লাস O এর জন্য 16 হয়, সেটা দেওয়া নেই। 2 ইন্টু 216, এটা গুণ করলে 432 পেয়ে যাচ্ছি। এদিকে O এর জন্য 16 ইন্টু 2 করলাম, কারণ দুটো O রয়েছে, 16 দুগুণে 32। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 432 গ্রাম HgO থেকে 32 গ্রাম O2 পাওয়া যায়। তাহলে আমাদের কতটা ওজন বলেছে, যে 2.16 গ্রাম HgO থেকে কতটা O2 পাওয়া যাবে, 32/432 ইন্টু 2.16, পয়েন্ট উঠে গেলে নিচে 0 হচ্ছে। এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটিটা একবার করে দেখে নিই, তো 216কে সরাসরি চলে যাচ্ছে 2-এ 432, এই 2কে দিলে 2 একে 2, 2 6 12। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে এটা হয়ে যাবে 1.6 গ্রাম O2 পাওয়া যায়। এবারে কি বলছে, যে পরিমাণ O2 পাওয়া যাচ্ছে, বলছে সেই পরিমাণ O2 পেতে কত গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে। তো আরও একটা বিক্রিয়া আমাদেরকে করে নিতে হবে, যে KClO3 একে যদি উত্তপ্ত করা হয়, এখানে O2 পাবো, তার সঙ্গে KCl পাচ্ছি। ব্যালেন্স করার জন্য এখানে 2, এখানে 3 এবং এদিকে 2 দিয়ে দিলাম। তো এখানে KClO3 এবং O2 এই দুইজনের আণবিক ভর নির্ণয় করব। তো 2কে 2 থাকলো, K এর আণবিক ভর হয়ে থাকে 39 প্লাস Cl এর আণবিক ভর 35.5 প্লাস O এর আণবিক ভর 16, ওকে, ইন্টু 3, কারণ 3টে O রয়েছে। তাহলে 239 প্লাস 35.5 প্লাস 16 ইন্টু 3 করলে আমরা পেয়ে যাব 48। তো 2 ইন্টু এটা টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 122.5, অর্থাৎ এটা গুণ করলে পেয়ে যাব 245 এত গ্রাম। এদিকে 3O2 এর জন্য 3কে 3 থাকলো, O এর জন্য 16 ইন্টু 2, কারণ দুটো O রয়েছে, তাহলে 3 ইন্টু 16 ইন্টু 2 করলে 32, এখানে 32 ইন্টু 3 করলে পাচ্ছি 96 এত গ্রাম। এবারে এটা কি লেখা যেতে পারে, যে 96 গ্রাম O2 পাওয়া যায় 245 গ্রাম KClO3
থেকে। তাহলে কতটা O2 সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে? যে 1.6 গ্রামের সাপেক্ষে। তাহলে 1.6 গ্রাম O2 পাওয়া যায় 245/96 ইন্টু 1.6। পয়েন্ট উঠে গেলে একটা শূন্য আসবে, তো 16 দিয়ে 96 কাটলে 6 চলে যাচ্ছে, মানে 6। আর 6 দিয়ে যদি আমরা 6 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে না, 5 দিয়ে দেওয়া হয়। 5 দুগুণে 10, 5 চারে 20, 5 লং 45। ওকে, তো আর কাটাকাটি যাচ্ছে না এদিকে। তাহলে 49/6 দুগুণে 12 হচ্ছে। তো এটা আমরা ভাগ করলে পেয়ে যাব 4.08। ওকে, এত গ্রাম KClO3 পাওয়া যাবে, মানে থেকে এই 1.6 গ্রাম O2 পাওয়া যায়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 4.08। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। বলছে বাষ্প ঘনত্ব কাকে বলে? এই যে বাষ্প ঘনত্ব কাকে বলে তার সঙ্গে সমীকরণটাও দেওয়া হয়েছে, এবং আরও একটা সমীকরণ হয়ে থাকে, যেটা এই সমীকরণ থেকেই প্রমাণ করা হয়। m সমান 2d, অর্থাৎ d সমান m/2। এই যে সমীকরণটা এখানে রয়েছে, এই সমীকরণ থেকেই এটা প্রমাণ করা যায়। পরবর্তী প্রশ্ন, প্রমাণ করো গ্যাসের বাষ্প ঘনত্ব তার আণবিক ভরের অর্ধেক। এই যে এখনই যে কথাটা বললাম, ওই অ্যান্সারটি এখানে তুলে ধরা হয়েছে। যে সমীকরণটা আমরা ওখানে পড়ে এসেছি, এই সমীকরণটি, আর এখান থেকে এই যে ডি সমান হাফ ইন্টু আণবিক গুরুত্ব m। তো এটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, তো মোটামুটি পড়া যাবে, এটুকু বলা যায়। নেক্সট পরবর্তী কোশ্চেন, দ্বিধাতব পাত কাকে বলে? এই যে দ্বিধাতব পাত কাকে বলে তার সঙ্গে কিছু এই দ্বিধাতব পাতের ব্যবহার দেওয়া হয়েছে। পারলে করে রাখো, না চাইলে করার দরকার নেই। আর চিত্র এগুলো কিছু করার দরকার নেই। আর যদি পরীক্ষাতে একটা সিম্পল একটা চিত্র রয়েছে, যদি পরীক্ষাতে করতে পারো তাহলে সে প্রশংসার কোনো সীমা নেই। নেক্সট বলছে রিভেট করা দ্বিধাতব, এটা হচ্ছে দ্বিধাতব হবে, পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? ওটা নেক্সট পেজে। এই যে দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন, অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট ওরই সঙ্গে বলছে অথবাতে তাপীয় রোধ কাকে বলে এবং তড়িৎ রোধের সঙ্গে তুলনা করো। মানে তড়িৎ রোধের সঙ্গে তাপীয় রোধের তুলনা করতে বলছে, বা পার্থক্য। এই যে তড়িৎ রোধ আর তাপীয় রোধের পার্থক্য, আর তাপীয় রোধ কি এটা জিজ্ঞাসা করেছে। এই যে এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে, এটাকেই লিখে দিও। নেক্সট পরবর্তী কোশ্চেন, প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো চ্যুতিকোণ ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ। এই যে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ প্রমাণ করা হলো। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে, লেখচিত্রের দ্বারা উত্তল লেন্স বস্তুর সৎ বিবর্ধন ও অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন ব্যাখ্যা করো। এই যে সৎ বিবর্ধিত প্রতিবিম্ব চিত্র এবং তার সঙ্গে ব্যবহার, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের অবস্থান এবং বস্তুর অবস্থান দেওয়া হয়েছে। আর এখানে শুধু বলছে যে লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে, তো তোমরা ব্যাখ্যা হিসাবে পুরোটা লিখে দিও। নেক্সট ওরই সঙ্গে বলছে অসৎ বিবর্ধিত, অসৎ বিবর্ধিত দেওয়া হয়েছে, বা এর আগে এরকম টাইপের কোশ্চেনে একটা ব্যাখ্যামূলক অ্যান্সারও তোমাদের দেওয়া হয়েছিল, সেটাও তোমরা করতে পারো, কারণ সে জিনিসটা একটু ল্যাঙ্গুয়েজের মধ্যে দেওয়া হয়েছে, এখানে একটু সহজ সরল ভাষার মধ্যে সিম্পলভাবে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে একটি অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ সমান R/2। তো এই যে এফ সমান R/2 বা হাফ ইন্টু আর। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা আমরা দেখে নেব। একটি বাড়িতে 100 ওয়াট এর 4টি বাল্ব প্রতিদিন 6 ঘন্টা, 80 ওয়াটের 6টি পাখা প্রতিদিন 12 ঘন্টা
এবং 80 ওয়াটের একটি টিভি প্রতিদিন 10 ঘন্টা করে চলে। তাহলে এর বাকি প্রশ্নটা পড়ার পূর্বে বাড়িতে মোট বাল্ব কতটা শক্তি খরচ করছে সেটা আমরা আগে নির্ণয় করে নিই। যে প্রতিদিন মোট প্রতিদিন বাল্বের মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত? বলছে 100 ওয়াটের 100 ইন্টু 4টি বাল্ব 4 ইন্টু 6 ঘন্টা করে চলে 6। ওকে, এর একক হয়ে যাবে যে ওয়াট ঘন্টা। এটা গুণ করলে আমরা পেয়ে যাব 2400 এত ওয়াট ঘন্টা। নেক্সট ওরই সঙ্গে আবার পাখার হিসাব বলছে, তাহলে প্রতিদিন পাখার মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত? 80 ওয়াটের পাখা 6টি রয়েছে আর প্রত্যেক দিন 12 ঘন্টা করে চলে ইন্টু ওয়াট ঘন্টা। তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাব যে 60 ওকে, মানে 60 এত ওয়াট ঘন্টা। নেক্সট ওরই সঙ্গে বলছে প্রতিদিন টিভি মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত? যে 80 ওয়াটের টিভি, একটি টিভি চলে এবং প্রত্যেক দিন 10 ঘন্টা করে এত ওয়াট ঘন্টা। তাহলে 80 ইন্টু 10 করলে আমরা পাচ্ছি 800 এত ওয়াট ঘন্টা। যতটা আমরা প্রশ্নটা পড়েছিলাম ততটা সলিউশন হয়ে গেল। নেক্সট পরে কি বলছে, 1 বিওটি এর মূল্য 5 টাকা হলে 2024 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত হবে? তো এই 2024 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হয়? এটা যেহেতু 2024 সাল বলেছে, এটি হচ্ছে একটা লিপিয়ারি, এত সাল লিপিয়ারি হওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। ওকে, তাহলে এই মাসিক টোটাল বিদ্যুতের খরচটা হিসাব করবার পূর্বে আমরা প্রত্যেক দিন মোট কতটা খরচ হয় সেটা আগে নির্ণয় করে নিই। বাল্বের পেছনে খরচ হয় এত, পাখার পেছনে খরচ হয় এত, টিভির পেছনে খরচ হয় এত, এটা প্রতিদিন। তাহলে প্রতিদিন মোট ব্যয়িত তড়িৎ শক্তি, মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? যে সবগুলোর যোগ 2400 প্লাস 5760 প্লাস 800 এত ওয়াট ঘন্টা। আর এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব 8960 এত ওয়াট ঘন্টা। এটা হচ্ছে প্রতিদিন। তাহলে 29 দিনের জন্য মোট মাসিক বিদ্যুৎ খরচ কত হবে? বানানটা ভুল হয়ে গেল। বিদ্যুৎ খরচ 29 ইন্টু যেটা মোট প্রত্যেক দিন খরচ হয় এত ওয়াট। তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাব 259,840 ওয়াট। এটা হচ্ছে ঘন্টা হবে, এত ওয়াট ঘন্টা। ওকে, এবারে আমরা বিওটি নির্ণয় করব। ওকে, যে বিওটি সমান হয়ে যাবে মোট বিদ্যুৎ খরচ, যেটা 259,840
0/1000। ওকে, তাহলে 0 0 কেটে গেল, এটা ভাগ করলে হয়ে যাবে 25984। নিচে দুটো জিরো আছে, তাই উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে শূন্য দশমিক দিয়ে দিলাম। ওকে, এত কিলো ওয়াট ঘন্টা। আমাদের প্রশ্নে বলেছে 1 BOT সমান কত টাকা? 5 টাকা। ওকে, তাহলে 259.84 BOT সমান কত টাকা হবে? যে 5 × 259.84। ওকে, সমান আমাদের আসছে তাহলে 1299.2 এত টাকা। তাহলে আমাদের মাসিক শেষে এত টাকার বিল আসবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলছে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তো জুলের সূত্র তিনটে হয়ে থাকে, এই যে তিনটে সূত্র দেওয়া রয়েছে, আর এদের তিনটে সূত্রকে একত্রিত করে সম্মিলিত রূপটি এই যে দেওয়া হয়েছিল। ওকে, এই যে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এই যে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে দেওয়া রয়েছে, 5টি বিষয়ের ওপর, এবং কিভাবে নির্ভর করে একটু ব্যাখ্যা করে দেওয়া হলো। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে নিউক্লিয়ার সংযোজন কাকে বলে? এই যে নিউক্লিয় সংযোজন, তার সঙ্গে সমীকরণও একটা দেওয়া হলো। ওরই সঙ্গে বলছে নিউক্লিয়ার সংযোজনের পূর্বে নিউক্লিয়ার বিভাজন ঘটানো প্রয়োজন কেন? এই যে অ্যান্সারটি। নেক্সট বলছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এই যে আধুনিক পর্যায় সূত্র এখানে এই যে মোটা হরফে দেওয়া হয়েছে, এটা ক্যান্সেল করে দিও। বলছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক কেন? যে হাইড্রোজেনের আচরণ অনুসারে পর্যায় সারণীর গ্রুপ 1 ও 7 মানে 7 নম্বর গ্রুপে থাকতে পারে। নিম্নলিখিত যুক্তি দেওয়া হলো। তাহলে এই হাইড্রোজেন গ্রুপ 1-এ রাখার পক্ষে যুক্তি, এই যে পয়েন্ট করে এই তিনটে যুক্তি দিয়ে দিও। আবার নেক্সট পরবর্তী পেজে দেওয়া রয়েছে এই হাইড্রোজেন গ্রুপ 7 নম্বর স্থানের রাখার পক্ষে যুক্তি বলে পয়েন্ট করে এই তিনটে পয়েন্ট দিয়ে দিও। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এই যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা, এটা তড়িৎ ঋণাত্মকতা অনুসারে পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তন হয় এই 3 লাইনের মধ্যে দেওয়া হলো। উদাহরণস্বরূপ তোমরা এই ছকটি দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। নেক্সট বলছে ডোবেনিয়ারের তৈ সূত্রটি লেখো এবং এই সূত্রের একটি উদাহরণ দাও। এই যে ডোবেনারের তৈ সূত্র এবং ব্যাখ্যা বা উদাহরণ যাই বলো না কেন, এই ক্ষেত্রে ব্যাখ্যা এবং উদাহরণটা একই জিনিস হচ্ছে, তো এটাই উদাহরণ হিসাবে তুলে দিও। নেক্সট পরবর্তী কোশ্চেন অ্যালুমিনিয়াম Al ধাতুর নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হয়? এই যে কিভাবে প্রয়োগ করা হয়। নেক্সট বলছে অ্যামোনিয়া থেকে মানে NH3 থেকে HNO3 প্রস্তুতির নীতি ও সমীকরণ উল্লেখ করো। এই যে NH3 থেকে HNO3 কিভাবে প্রস্তুত হয়েছে, এটা অসওয়াল্ড পদ্ধতি তুলে ধরা হলো, 3টে স্টেপের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট বলছে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য, জৈব যৌগ এবং অজৈব যৌগের
পার্থক্য তুলে ধরা হলো। নেক্সট বলছে পলিমারের সঙ্গে মনোমারের পার্থক্য কী। এই যে মনোমার এবং পলিমারের পার্থক্য বলছে একটি উদাহরণ দাও। এই যে উদাহরণ বলে শেষে পয়েন্ট করে পলিমারের উদাহরণ এবং মনোমারের উদাহরণ দেওয়া হলো। নেক্সট নেক্সট আর কিছুই প্রশ্ন নেই। আমরা এই টপিকটাতে যেসব কোশ্চেনগুলো রেখেছিলাম বা যেসব কোশ্চেনগুলো তোমাদের ছিল সেগুলো খুব সুন্দরভাবে আলোচনা করেছি। তো এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর একটা যেটা সবথেকে বিশেষ বড় খবর, তোমাদের পরীক্ষা আর দেখতে গেলে প্রায় 1.5 মাসের মতো রয়েছে। তোমাদের যেসব বাজারে টেস্ট পেপারগুলো রয়েছে, যদি তোমরা আমার কাছ থেকে সলিউশন পেতে চাও তাহলে যেটা প্রথমেই তোমাদের বলেছি যে টেলিগ্রাম গ্রুপে পিডিএফ করে কেবলমাত্র ভৌত বিজ্ঞানগুলো আমাকে সেন্ড করো, তাহলে তোমাদের জন্য বেস্ট অফ বেস্ট অ্যান্সারগুলো তুলে ধরবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর একটা কথা, যারা নতুন এই ক্লাসের মধ্যে যুক্ত হবে তাদের জন্য একটু বলে দিই যে এই ক্লাসের নিচে যে ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের কথা বললাম, ওই টেলিগ্রাম গ্রুপটা আসলে তোমাদের এই ক্লাস পিডিএফগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা এই ক্লাসটি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এই পিডিএফটি তোমরা ওই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।